ট্যাক্সেশন ইন বাংলাদেশ, মূলধনী লাভ খাতে আয়, ধারা 57 থেকে 61, ক্লাস নাম্বার 1। ক্লাসের শুরুতে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটু ধীরে ধীরে আলোচনা করব, সময় দিতে হবে। মূলধনী লাভ খাতে আয়, এইটার মধ্যে কি অন্তর্ভুক্ত? মনে করো কোনো একটা যন্ত্রপাতি বা কোনো একটা মেশিন তুমি ক্রয় করলে, ক্রয় করার পর ওই যন্ত্রপাতি বা মেশিনটা তুমি বিক্রয় করে দিলে। এই ক্ষেত্রে তোমার যে মূলধনী আয় কিংবা মুনাফা জাতীয় আয় যেটা হয়েছে, ওইটার উপরেও সরকারকে কর দিতে হবে। কোনো একটা মেশিন বা যন্ত্রপাতি তুমি ক্রয় করলে, তারপরে ওইটা বিক্রয় করলে, এখন তোমার যে আয় হবে সেই আয়ের উপরে যদি করযোগ্য আয় হয়ে থাকে তাহলে সরকারকে কর দিতে হবে। এখন হিসাব তো রাখার প্রয়োজন আছে। তাহলে মোট হিসাব কিভাবে বাইর করা হয় সেই নিয়ম কানুনটা এখন আমরা জানব। সময় যাতে কম লাগে আমি আগে থেকে এখানে কিছু বিষয় লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে বোঝাবো। ধরে নিলাম কোনো একটা যন্ত্রপাতি যেটা তুমি ক্রয় করেছো 3 লক্ষ টাকা দিয়ে, আবার এটা বিক্রয় করে দিয়েছো 5 লক্ষ টাকা দিয়ে। আবার অঙ্কের মধ্যে উল্লেখ আছে যে বিক্রয় করার সময় এই যন্ত্রপাতির অবচয় হলো 20,000 টাকা। সাধারণত অঙ্কের মধ্যে এই 3টা বিষয়ের উপর উল্লেখ থাকবে। এখন এই 3টা বিষয় উল্লেখ থাকবে। আমাদের বলা হতে পারে মূলধনী আয় বাইর করো, বলা হতে পারে মোট আয় বাইর করো। তো মোট আয় বললেই আয় কিন্তু দুই ধরনের, একটা হলো মূলধনী আয় বা মূলধন জাতীয় আয়, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এখন মূলধনী আয় বাইর করার নিয়ম কি আর মুনাফা জাতীয় আয় বাইর করার নিয়ম কি, ওইটা এখন আমরা দেখব। মূলধনী আয়, এটা বাইর করার নিয়মটা কি? মূলধনী আয় বাইর করার নিয়মটা হচ্ছে শুরুতে বিক্রয় মূল্য, যেমন এই বিক্রয় মূল্য 5 লক্ষ টাকা আছে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 3 লক্ষ টাকা আছে, তাহলে 5 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিলে অবশিষ্ট 2 লক্ষ টাকা থাকে। এটার নামই হলো মূলধনী আয়। এখন মূলধনী আয় একেবারে ক্লিয়ার, তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলেই আমরা কি পাবো? মূলধনী আয় পেয়ে যাব। এই জায়গায় আরেকটা কথা, অনেক সময় বিক্রয় মূল্য এবং বাজার মূল্য দেওয়া থাকবে, মানে যে মেশিনারি বা যন্ত্রপাতি যেটাই বিক্রি করা হয় না কেন ওইটার বিক্রয় মূল্য বাজার মূল্য দেওয়া থাকবে। মনে করো বিক্রয় মূল্য আছে 5 লক্ষ টাকা, বাজার মূল্য আছে 7 লক্ষ টাকা। এখন আমার কথা হলো বিক্রয় মূল্য আর বাজার মূল্যের মধ্যে যেটা বড় সেটাই তুমি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করবে। যেমন ধরো বিক্রয় মূল্য 5 লক্ষ, বাজার মূল্য আছে 7 লক্ষ। এখন তুমি বড় কোনটা চিন্তা করো? 7 লক্ষ বড়, তখন এই বিক্রয় মূল্যের জায়গায় তখন 5 লক্ষ না বসে 7 লক্ষ টাকা হবে, মানে 7 লক্ষ যেটা বড় ওইটাই আসবে। আমার কথা কি ক্লিয়ার? বিক্রয় মূল্য দেওয়া থাকবে, বাজার মূল্য দেওয়া থাকবে, যেটা বড় সেটাই আমরা বিক্রয় মূল্যের জায়গায় নিয়ে আসব। বাকিটা অঙ্কের মধ্যে বুঝবো। এখন মুনাফা জাতীয় আয় বাইর করার নিয়মটা কি? শুরুতেই বিক্রয় মূল্য, এখন অভিজিত মূল্য মাইনাস করার জন্য ক্রয় মূল্য প্রথমে বসাতে হবে, যন্ত্রপাতি বা মেশিনের ক্রয় মূল্য মাইনাস করতে হবে অবচয়। যেমন এখানে আমি ক্রয় মূল্যটা বসালাম, মাইনাস করে দিলাম অবচয়। মাইনাস করে দিলে এই যে টাকাটা পাবো এটার সাথে মূলধনী আয়টা যোগ করে দিব। এটা অভিজিত মূল্য, এটার সাথে মূলধনী আয়। মূলধনী আয় কোনটা? এই যে মূলধনী আয় এখানে পাওয়া যাবে, ওই মূলধনী আয়টা এখানে যোগ করে দিব। যোগ করে এই টাকাটা হবে, তখন এই টাকাটা এখানে নিয়ে আসা হবে। উপরের টাকা থেকে এই টাকা মাইনাস করলে যেটা পাওয়া যাবে এটা হলো মুনাফা জাতীয় আয়। তাহলে মূল আলোচনা কি? মূলধনী আয় পাবো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করলে, আবার বিক্রয় মূল্য বাজার মূল্য দুইটা দেওয়া থাকলে যেটা বড় সেটাই কিন্তু বিক্রয় মূল্যের টাকার মধ্যে আসবে। মুনাফা জাতীয় আয় বাইর করার নিয়ম, বিক্রয় মূল্য এখানে, তারপর ক্রয় মূল্য থেকে অবচয় মাইনাস করে অভিজিত মূল্য পাওয়া যাবে। মূলধনী আয় যোগ করে যে টাকাটা হবে ওই টাকাটা এখানে নিয়ে উপরের বিক্রয় মূল্য থেকে মাইনাস করলে মুনাফা জাতীয় আয় পাওয়া যাবে। তাহলে প্রথমে মনে রেখো মূলধনী আয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস। এখন দুইটা অঙ্কের সমাধান দেখো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। নতুন শিক্ষার্থী যারা আসছো
অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। যারা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছেন তোমাদের বন্ধুদেরকেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, তারাও যাতে পেইড কোর্সে যুক্ত হয়ে তোমাদের মতো ক্লাসগুলো দেখে নিতে পারে। জনাব আবদুল্লাহ একজন ব্যবসায়ী। সে 2018 সালের 1 জুলাই তারিখে ব্যবসায়ের ব্যবহারের জন্য 4 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করেন। তাহলে এটা হলো ক্রয় মূল্য। উক্ত মেশিন আনয়ন করতে ব্যয় হয় 10,000 টাকা, সংস্থাপন ব্যয় হয় 40,000 টাকা। মেশিনটি 2023 সালের 30 জুন তারিখে 5,20,000 টাকায় বিক্রয় করেন। উক্ত তারিখে মেশিনটির বইমূল্য ছিল 40,000 টাকা। জনাব আবদুল্লাহর মূলধনী আয় নির্ণয় করো। আচ্ছা, একটা মেশিন ক্রয় করা হয়েছে 4 লক্ষ টাকা দিয়ে। এটা আনতে গিয়ে আনয়ন করতে গিয়ে পরিবহন ব্যয় হয়েছে আরও 10,000 টাকা। মেশিন সংস্থাপন ব্যয়, মেশিনটা বসাতে গিয়ে আরও 40,000 টাকা। এখন এই যে পরিবহন ব্যয় এবং সংস্থাপন ব্যয়, এটা কি আমি মেশিনের ক্রয় মূল্য থেকে বাদ দিতে পারবো? মানে এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই যে মেশিনটা ক্রয় করা হলো, টোটাল কত টাকা দিয়ে এটা আনা হলো, মেশিন বাবদ কত টাকা ব্যয় হয়েছে, তখন তুমি বলতে বাধ্য যে ক্রয় মূল্য 4 লক্ষ টাকা, এটা আনতে গিয়ে আরও 10,000, আরও বসাতে গিয়ে 40,000, এই পরিমাণ এটা ব্যয় হয়েছে। তখন ক্রয় মূল্যের সাথে এই আনুষঙ্গিক ব্যয়গুলো সবসময় যোগ করে নিতে হবে। তারপর আমরা যদি এই বিক্রয় মূল্য 5,20,000 টাকা থেকে ক্রয় মূল্য 4 লক্ষ এবং এই পরিবহন ব্যয় 10,000, সংস্থাপন ব্যয় 40,000 মাইনাস করে দেই, মূলধনী আয়টা আমরা পেয়ে যাই। একটু আগেই আমরা জেনেছি কি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে দিলে মূলধনী আয়টা পাওয়া যাবে। লক্ষ্য করো, আয়বর্ষ 2022-23, করবর্ষ হবে 23 থেকে শুরু 23-24। মূলধনী আয় 57 থেকে 61 দ্বারা মেশিনের বিক্রয় মূল্য 5,20,000 বাদ অনুমোদনযোগ্য ব্যয়। তাহলে মেশিনের ক্রয় মূল্য 4 লক্ষ টাকা, এই যে পরিবহন ব্যয় 10,000 টাকা, সংস্থাপন ব্যয় 40,000 টাকা, এটা কিন্তু মেশিনের ক্রয়ের সাথেই সম্পর্কিত। এটা মেশিনের মধ্যেই, কিন্তু মেশিনটা আনতে গিয়ে ব্যয় হয়েছে। তাহলে এটা যোগ করতে হবে, এগুলো তো আমরা বাদ দিতে পারি না। যোগ করলে 4,50,000, উপরের 5,20,000 থেকে 4,50,000 বাদ দিলে যে টাকাটা পাওয়া যাবে এটাই মূলধনী আয়। তাহলে কি এটা কঠিন কিছু? তো এটা একেবারে সহজ। এখন আরেকটা অঙ্ক দেখো, ইম্পর্টেন্ট। জনাব রহিম একজন ব্যবসায়ী। 2018 সালের 1 জানুয়ারি তিনি 5 লক্ষ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতিটি তিনি 2023 সালের 30 জুন 6,20,000 টাকায় বিক্রি করেন। এখন পর্যন্ত জানতে পারলাম ক্রয় মূল্য 5 লক্ষ টাকা। ক্রয় মূল্য হচ্ছে এখানে 5 লক্ষ টাকা। যন্ত্রপাতিটি তিনি 2023 সালের 30 জুন 6,20,000 টাকায় বিক্রি করেন। 6,20,000 টাকা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। সম্পত্তিটি হস্তান্তরের সময়ে ন্যায্য বাজার মূল্য 6,50,000, 6,20,000 এবং ন্যায্য বাজার মূল্য 6,50,000 টাকা। তোমাদের কি মনে আছে? যদি সম্পত্তির বিক্রয় মূল্য এবং বাজার মূল্য দেওয়া থাকলে যেটা বড় সেইটাই আনতে হয় হিসাবের মধ্যে। তো তুমি 6,20,000 টাকা আনবে নাকি 6,50,000 টাকা আনবে? অবশ্যই বাজার মূল্য, যেটা ন্যায্য বাজার মূল্য 6,50,000 টাকা, এটাই আনবো। বিক্রয়ের সময় পর্যন্ত অনুমোদিত অবচয়ের পরিমাণ ছিল 1,20,000 টাকা। তাহলে অবচয় আমরা পেয়েছি আরও 1,20,000 টাকা। জনাব রহিমের অন্যান্য খাতে আয় ছিল 2,50,000 টাকা। এটা কিন্তু মূলধনী লাভ হতে আয় নয়, এটা অন্যান্য খাতের আয়। সরাসরি বলা হয়েছে অন্যান্য খাতে আয় ছিল 2,50,000 টাকা। 2023-24 করবর্ষে জনাব রহিমের মূলধনী আয় ও মোট আয় নির্ণয় করো। মূলধনী আয়ও নির্ণয় করতে হবে। তো মূলধনী আয় আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই পাওয়া যায়। তারপর মোট আয় নির্ণয় করার কথা বলা হয়েছে। এর মানে হলো যে মূলধনী আয়টাও নির্ণয় করতে হবে, মুনাফা জাতীয় আয়টাও নির্ণয় করতে হবে, এবং আরেকটা আয় এখানে আছে অন্যান্য খাতে আয়, এইটা সহ যোগ করতে হবে। মোট আয় নির্ণয় করো মানে মোট আয় কত সেটা যোগ করতে হবে, তাই না? এই জন্য অন্যান্য খাতে আয় যেটা ছিল এইটাও কিন্তু একেবারে নিচে যোগ হয়ে যাবে, তারপর আমরা মোট আয় পেয়ে যাব। তাহলে তোমরা মনে রেখো ক্রয় মূল্য 5 লক্ষ, বিক্রয় মূল্য 6,20,000, যেহেতু ন্যায্য বাজার মূল্য 6,50,000, এই বাজার মূল্যটাই আসবে।
অবচয় আছে 1,20,000। এই যে দেখো অঙ্কটার সমাধান দেখো। যন্ত্রপাতির বিক্রয় মূল্য ছিল 6,20,000, যন্ত্রপাতির ন্যায্য বাজার মূল্য 6,50,000, তাহলে যেটা বড় সেটাই হিসাবে অন্তর্ভুক্ত হবে, 6,50,000 টাকা আসবে। যন্ত্রপাতির অর্জন মূল্য মানে এই যন্ত্রপাতি অর্জন করতে কি পরিমাণ ব্যয় হয়েছে, ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো সমস্যা না হয়। অর্জন মূল্য তার মানে যন্ত্রপাতির ক্রয় মূল্য। যন্ত্রপাতি অর্জন করতে গেলে তো এটা ক্রয় করতে হবে, ক্রয় মূল্য 5 লক্ষ টাকা ছিল। এই 6 লক্ষ থেকে 5 লক্ষ বিয়োগ করে দিলে মূলধনী আয় পাওয়া যায় 1,50,000 টাকা। এতটুকু ক্লিয়ার কিনা? এখন নির্ণয় করতে হবে মুনাফা জাতীয় আয়। তখন নিয়মটা ছিল যন্ত্রপাতির বিক্রয় মূল্য বা ন্যায্য বাজার মূল্য যেটা বড় সেটাই 6,50,000। অবিচিত মূল্য বাদ দেওয়ার জন্য শুরুতে যন্ত্রপাতির ক্রয় মূল্য 5 লক্ষ বাদ অবচয় 1,20,000 টাকা ছিল, কিন্তু তখন পাওয়া যাবে অবিচিত মূল্য 3,80,000 টাকা। তার সাথে যোগ করতে হবে মূলধনী লাভ, একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম। এই মূলধনী লাভ হলো 1,50,000 টাকা, যোগ করলে 5,30,000 টাকা। উপরে 6,50,000 থেকে 5,30,000 বিয়োগ করলে যে 1,20,000 পাওয়া যায় এটাই মুনাফা জাতীয় আয়। তাহলে এটার মধ্যে মূলধন জাতীয় আয় 1,50,000, মুনাফা জাতীয় আয় 1,20,000 এবং অন্যান্য খাতে আয় আছে 2,50,000। তাহলে 1,50,000, 1,20,000, 2,50,000 এই তিনটা আয় মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন মোট আয় বলেছে যত ধরনের আয় আছে সবগুলাই তো আনতে হবে। মূলধনী আয়টাও নিয়ে আসলাম, মুনাফা জাতীয় আয়টাও নিয়ে আসলাম, মোট আয়টাও নিয়ে আসলাম। দেখো আমাদের এখানে কিন্তু বলা হয় নাই যে মুনাফা জাতীয় আয় বাইর করো, বলা হয়েছে মূলধনী আয় বাইর করো, বাইর করেছে। মোট আয় নির্ণয় করো। এখন আয় তো এখানে দুই ধরনের, একটা মূলধনী আয়, একটা মুনাফা জাতীয় আয়, আরেকটা আয় দেওয়া আছে অন্যান্য খাতের আয়, তো ওইগুলোই এখানে আনা হয়েছে। মূলধনী আয়, এটা হলো মূলধনী আয়, এটা হলো মুনাফা জাতীয় আয় এবং এটা হচ্ছে অন্যান্য খাতের আয়। এই তিনটা আয় যোগ করে এখানে হয়ে গেল মোট আয় 5,20,000 টাকা। আমি আশা করবো এখন তোমরা ক্লিয়ারলি অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো।